প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ঝরা রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা, শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে 64টি লেভেল ক্রসিং এর 51টি অনুমোদনহীন। নেই গেট ও গেটম্যান, বাড়ছে দুর্ঘটনা। Slog, no one in the deep, that's it. Doesn't matter where it's gone for 4, but Bangladesh have won. এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেরা সাফল্য বাংলাদেশের, মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো 3 উইকেটে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সঞ্জানা চৌধুরী। লাল হলুদে চোখ জোড়ানোর মাস ফাল্গুন, চারিদিকে যেন হলুদের ঢেউ। ফাগুনের আগুন লাগা রঙে বসন্তকে বরণ করতে ঘরের বাইরে সব বয়সী মানুষ উৎসবে আনন্দে প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা। সঙ্গীত আর নৃত্যের মূর্ছনায় বসন্ত বরণ, প্রকৃতির রূপ বদলের রঙিন খেলায় মানুষের এই অংশগ্রহণে রূপ বদলেছে সবখানে। শীতের আবহ ঝেড়ে ফেলে ডালে ডালে ফুটছে ফুল। হলুদ সাদা লালের আবহে প্রাণোচ্ছল মানুষের পদচারণায় পুরো পৃথিবী যেন বলছে আজ বসন্ত। ফাল্গুন মানেই হচ্ছে কালারফুল, প্রকৃতির রং। প্রকৃতিতে যত রং আছে সব মানেই ফাল্গুন। ফেস্টিভ একটা মুড আসছে, যেমন সবাই হলুদ পরবে, ফুল মানে চারিদিকে ফুলের একটা গন্ধ আসছে। ঋতুরাজকে বরণ করতে ফাগুনের প্রথম দিনেই সব বয়সী মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। নানা রঙের ফুলে নিজেকে সাজাতে ব্যস্ত সময় পার করেছেন তরুণ তরুণীরা। চুলের খোপায় বসন্তের ফুল না হলে যেন বসন্তই আসে না। সবকিছু নতুন, তো আমরা এই জন্য নিজেরা একটু রঙিন হলাম, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার, তারপরে শাড়ি পরে, এই জন্য সবাই একসাথে খুব মজা লাগছে। বছরটা যেন কালারফুল থাকে, এভাবে রঙিন থাকে, সেই জন্য এই উদযাপন করা মাসটাকে। পুরো শহর জুড়ে নানা আয়োজনে পহেলা ফাল্গুনের উৎসবে মেতেছে বাঙালি। বসন্ত এলে নাকি মনে রং ধরে, প্রকৃতির রঙিন রূপ আর সজীবতা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ভালোবাসা ভালো লাগার অনুভূতির সাথে প্রকৃতির রং রূপ মিলেমিশে যেন একাকার হয়ে যায় ঋতুরাজ বসন্তের। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বসন্তকে বরণ করে নিতে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও ফেনী সহ সারা দেশে আয়োজন করা হয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। ব্যুরো রিপোর্টার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার গন্ধে প্রকৃতির গায়ে আবারও লেগেছে রঙের ছটা। বসন্ত এসেছে ফাগুনের প্রথম প্রহরে। নেচে গেয়ে নিজেদের মনের রঙে প্রকৃতির সাথে উজাড় করে দিয়ে এই বসন্তকে বরণ করে নেয় সব বয়সের মানুষ। সকালে চট্টগ্রামের ডিসি হিলে পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে ভোর থেকেই জড়ো হন সব বয়সী মানুষ। জড়ো হতে থাকেন সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সবগুলা ফেস্টিভ্যালই সবগুলাই আমরা উদযাপন করি, সেটা ভালো লাগে। ভালো লাগছে, আজকে প্রথমবার এসেছি এত সাজগোজ করে। যেহেতু আমরা উৎসব প্রবণ, আমাদের মধ্যে এই যে যুক্ত হওয়া, এগুলো বৃহত্তর মানুষকে একসাথে যুক্ত করতে খুব সাহায্য করে। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেন ঋতুরাজ বসন্তকে। এই প্রোগ্রামটা আসলে আমাদের বাংলার কালচারের সাথে আমাদের সাথে জড়িত।
সেজন্য হচ্ছে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করে থাকি। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এই কাজটা করব। এটা বাঙালির সংস্কৃতির একটি অংশ। আমরা মনে করি আমাদের তরুণীরা প্রকৃতির সাথে যেভাবে মিশে গেছে, আমাদের দেশটাতে এইভাবে সুন্দর করে দেশটিকে এগিয়ে নিয়ে যাক। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বাসন্তী র্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মমতাজউদ্দিন কলা ভবনে গিয়ে শেষ হয়। এ সময় নেচে গেয়ে বসন্তকে বরণ করে নেয় তারা। এছাড়া ফেনী, নেত্রকোনা, সাভার ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে বাসন্তী র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বসন্ত উৎসবের খবর জানাতে বরিশালের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় মাঠে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, চট্টগ্রামের ডিসি হলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে আছে রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বরিশালে সোহাগের কাছে। সোহাগ, নানা আয়োজনে বরিশালে বসন্ত বরণ উৎসবটি পালন করা হচ্ছে। আজকে বিকেল 3:30টার দিকে এই উৎসবটি শুরু করা হয়েছে বরিশালের এই জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। মাগরিবের আজানের জন্য কিছুটা বিরতি চলছে এই মুহূর্তে। এখানে বেশ কিছু নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন বয়সের এবং শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। ফুলে ফুলে সজ্জিত হয়েছে এই জায়গাটি। বরিশালের স্থানীয় সাংসদ জেবুন্নেছা আফরোজ এখানে উপস্থিত ছিলেন। এছাড়া এই শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বরিশালের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, সামিল হয়েছেন এই বাঙালির এই অনুষ্ঠানে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বিকেল 3:30 নাগাদ যে এই অনুষ্ঠানটি শুরু হয়, আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় যারা আয়োজক আছেন তাদের সাথে। তারা বলেছেন যে প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে এবং সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1993 সাল থেকে শুরু হয় এখানে এই বাসন্তী বরণ উৎসব। আয়োজকরা জানিয়েছেন এটি 23তম বাসন্তী বরণ উৎসব। এই অনুষ্ঠানে নগরীর সব শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে থাকেন। সাধারণত বসন্ত বরণ উৎসব উপলক্ষে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ রয়েছে নিরাপত্তার দায়িত্বে। আর আমরা যেটা দেখেছি যে মূলত এই বসন্ত বরণ উৎসবকে ঘিরে বরিশালের সব শ্রেণীর এবং পেশার মানুষ একত্রিত হয়ে থাকেন। একটা মিলন মেলায় পরিণত হয়। প্রতি বছরই হয়ে থাকে এই আয়োজন। আমরা শুরুর আয়োজকদের কাছে জানতে চেয়েছিলাম কি কারণে এখানে এবং কবে থেকে এটা শুরু করা হয়েছিল। তাদের বক্তব্যটা হচ্ছে এরকমই যে মূলত তারা চান যে এখনকার বিভিন্ন সংস্কৃতি এই প্রজন্মের যারা আছেন তাদেরকে মূলত মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই কিন্তু এই উৎসবের আয়োজন করা হয়েছিল। এই যে এখন যে মাগরিবের বিরতি চলছে, এই বিরতির পরে কিন্তু আর কিছুক্ষণ পরে শুরু হবে বাকি অনুষ্ঠানের আয়োজন। এর আগে বেশ কিছু গান, নাটক, অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এসব এখানে অনুষ্ঠিত হয়েছিল। এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের বসন্ত বরণ উৎসবের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে ডিসি হিলে আছেন আমাদের রিপোর্টার পার্থ। সেখানকার খবরাখবর জানাবেন পার্থ। ধন্যবাদ রকি। ভোরের সূর্য উদিত হওয়ার সাথে সাথে কিন্তু আজ সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। সকাল থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে দিন গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যে, কিন্তু তারপরও সকাল থেকে যে অনুষ্ঠান চলছে ডিসিএলে কিন্তু এখন সন্ধ্যার পরও সে অনুষ্ঠান কিন্তু এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের মধ্যে চট্টগ্রামের যে লোকজ সংস্কৃতি রয়েছে, চট্টগ্রামের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলো কিন্তু নাচের মাধ্যমে, গানের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এখানে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে প্রচুর দর্শক এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামের এই ডিসি হিলে। নানা রকম ড্রেস পরে, নানা রকম বাসন্তী কালার শাড়ি পরে, এছাড়া ছেলেরা পাঞ্জাবি পরে কিন্তু এখন এই অবস্থান করছে চট্টগ্রামের ডিসি হিলে। সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু
এই চট্টগ্রামে যে ডিসির অনুষ্ঠান চলছে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে, যারা দেখতে এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন বছরে একটি দিনই আসে এখানে অনুষ্ঠানটি, এবং সেই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু প্রতি বছরে বছরে যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চট্টগ্রামের ডিসি হিলের বসন্ত উৎসবকে বরণ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানটি এখানে চলছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই বসন্ত উৎসবের আয়োজন চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের উপস্থিতি রয়েছে এই চট্টগ্রামের ডিসি হিলে, যেহেতু সকালে সরস্বতী পূজা থাকার কারণে অনেক মহিলারা এখানে আসতে পারেনি। এরপরে কিন্তু এখন তারা এখানে এসেছেন পরিবার পরিজনকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সাথে এসেছেন, বিভিন্নভাবে কিন্তু সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। চট্টগ্রামের ডিসি হিলে এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে পালিত হচ্ছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। তো বসন্ত উৎসবের অনুষ্ঠানের মধ্যে শুধু চট্টগ্রামের ডিসি হিলেই নয়, নগরীর শিল্পকলা একাডেমিতেও কিন্তু প্রমাবৃত্তি সংগঠন ও জেলা প্রশাসনে কিন্তু বসন্ত উৎসবের অনুষ্ঠান পালিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বসন্ত উৎসব হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি সিলেট রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকাল থেকেই কিন্তু এই বসন্ত বরণ এই উৎসবটি কিন্তু সানন্দে পালন করছে, নেচে গেয়ে বর্ণিল আঙ্গিকে সেজে এই উৎসবটি পালন করা হচ্ছে। তো আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে আছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা চত্বর পিঠা উৎসবের পাশাপাশি কিন্তু তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখন চলছে, প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে এখানে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বসন্ত বরণ উৎসবে এই আনন্দে যোগ দিয়েছেন। এছাড়াও কিন্তু রাজশাহী কলেজ, রাজশাহী পুরোটাই কিন্তু এই বসন্ত বরণের যে আমেজ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন ছেলেরা যেমন পাঞ্জাবি পরেছে, মেয়েরা শাড়ি পরে মাথায় ফুল দিয়ে বিভিন্ন ধরনের সাজ নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং এই দিনটিকে তারা পালন করছেন। তারা মূলত বলছেন যে প্রতি বছরই কিন্তু তারা ঘটা করে এই উৎসবটি পালন করে থাকে এবং বর্ণিল আঙ্গিকে পালন করে থাকে। এই বসন্ত বরণ এটি যেহেতু বাঙালি ইতিহাসের একটি ঐতিহ্য, বাঙালি আদি ইতিহাস যেন ভুলে না যায়, বাঙালির ইতিহাস যেন বছরের পর বছর ধরে টিকে থাকে, সেই জন্যই মূলত এই বসন্ত বরণ উৎসবটি পালন করা হয়েছে। আজকে উৎসবের মাত্রাটা একটু বেশি এই কারণে যে আজকে বসন্ত বরণ এবং সরস্বতী পূজা এই দুটাই একই দিনে পড়েছে। তো এই জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ লোকজন কিন্তু আমি লোক সমাগম দেখছি এই আনন্দে সামিল হতে, এবং তারা বলছেন তারা প্রতি বছর এই আনন্দটা করে যাবেন যতদিন থাকবে এই উল্লাসটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগম হচ্ছে। এখন চারুকলা বিভাগের আয়োজনে এখানে যে মঞ্চটি আছে এই মঞ্চে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত বসন্ত বরণ উৎসবের সর্বশেষ। এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। এবারে পূজার খবর। বাণী অর্চনা অর্ঘ্য অঞ্জলিতে শুরু হয়েছে সরস্বতী পূজা। বিদ্যার এ দেবীর পায়ে ফুল, বেলপাতা, বই ও নানা শিক্ষা উপকরণ সমর্পণ করে অঞ্জলি গ্রহণ করেছেন শিক্ষার্থী, ভক্ত, অনুরাগীরা। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সরস্বতী পূজা মণ্ডপ। এ সময় মন্ত্রপাঠ, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। মা সরস্বতীর কাছে আমরা সবসময় প্রতি বছর প্রার্থনা করি যেন আমাদের আগামী বছরে আমাদেরকে অনেক বিদ্যা দেয়। প্রার্থনা করছি নিজের জন্য, সন্তানের জন্য, দেশে এবং সমাজের জন্য সবাই যেন ভালো থাকে। সিলেট নগরীর মাছুদিঘির পাড় এলাকায় 12টি পূজা মণ্ডপে বিদ্যাদেবী সরস্বতীর পায়ে ফুল, বেলপাতা, বই ও নানা শিক্ষা উপকরণ সমর্পণ করে অঞ্জলি প্রদান করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভক্ত অনুরাগীরা। আজকে আমি বেলপাতা, প্রথমে এসে বেলপাতা বাছলাম, তারপর ওইটা ধুলাম, তারপরে আবার আমের বললো বইগুলো নিয়ে এখানে ধুইছি। আগামী বছরগুলোতে যাতে ভালোভাবে পড়াশোনা হয়, যেহেতু বিদ্যাদেবীর পুজো আর কি, তো এইগুলোই প্রার্থনা করছি যাতে পড়াশোনায় ভালো করতে পারি। শিক্ষার মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে, এই বাসনাকে সামনে রেখে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করেন চট্টগ্রামের জে.এম.সেন হলে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ফুল ও ফল দিয়ে অঞ্জলি প্রদান করেন তারা। ফেনী
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মমতে ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়া বরিশাল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নাটোর ও ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা এবং অর্ঘ্য অঞ্জলিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সাবিহা নিপা, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, পাল্টা হামলায় একই পরিবারের আহত 5। অবসরের পর রায় লেখা নিয়ে অহেতুক বিতর্কের জেরে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মনে করেন দ্রুত এই বিতর্কের অবসান করতে হবে, যার সমাধান একমাত্র প্রধান বিচারপতির হাতে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে বিচারপতিরা শপথ অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক আর সৃষ্টি হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। অবসরের পর রায় লেখা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতির গণমাধ্যমে কথা বলা, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এই বিতর্ক আরও তীব্র করেছে। এসব ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগের মর্যাদা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সাংবিধানিক সংকট তৈরি হবে। তাই দ্রুত এই বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। সাংবিধানিক সংকট এবং সাধারণ পাবলিকের কাছে হাইকোর্টটা খুব হেয় হয়ে গেছে। সুপ্রিম কোর্টটা এবার করেটা কি? এরা যদি এই করে তো লোয়ার কোর্টের জাজেরা কি করবে, লোয়ার কোর্টের উকিলরা কি করবে? সুতরাং এই জিনিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার। জনমনে এমন কোনো প্রশ্ন উত্থাপিত না হয় যে বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এই ধরনের বিতর্ক কাম্য না। তারা মনে করেন বিচার বিভাগে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিচার বিভাগ প্রধান বিচারপতিকেই দায়িত্ব নিতে হবে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে বিচারপতিদের কাছে আহ্বান তাদের। বিচারপতি হিসেবে যখন কার্যরত থাকেন সুপ্রিম কোর্টে এবং তারপরেও যখন অবসরে যান, প্রত্যেকেই তাদের মর্যাদা রক্ষা করে চলা উচিত। আমাদের যে চিফ জাস্টিস ভালো লোক, লার্নেড, এরা মিলে, ওয়াহাব সাহেব আছেন, এরা মিলে এটাকে ঠিক করে ফেলবে, এইটি আমি আশা করি। একটি মহল অসৎ উদ্দেশ্যে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে 64টি লেভেল ক্রসিং এর মধ্যে 51টিরই অনুমোদন নেই। অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে নেই গেট ও গেটম্যান। এতে বাড়ছে মানুষের মৃত্যুর ঝুঁকি। শুধু সাবধানতার কিছু বাণী দিয়ে রেল কর্তৃপক্ষ এজন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপর দায় চাপাচ্ছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। রেলপথ কর্তৃপক্ষের হিসেব মতে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর 90 কিলোমিটার অংশে অনুমোদিত লেভেল ক্রসিং এর সংখ্যা 13টি। অনুমোদিত এ সকল লেভেল ক্রসিং এ সতর্কতায় সিগন্যাল লাইট, গেট ও গেটম্যান থাকলেও সতর্কতার একটি লেখা ছাড়া আর কিছুই নেই অনুমোদনবিহীন 51টিতে। ফলে অনুমোদনবিহীন এসব ক্রসিং পারাপারের সময় প্রায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান। আমি পিছিয়ে পিছিয়ে সিএনজি অফিসে উঠতেছি, হঠাৎ করে সিএনজি দাঁড়ানো, আমিও আতঙ্ক হইলাম, দেখতেছি ওদিক থেকে ট্রেন এসেছে। যাতায়াতের সময় অনেক সময় ট্রেন আসে, কিন্তু আমরা বলতে পারি না কখন ট্রেন আসে। তো এই সমস্যা থেকে এড়ানোর জন্য আমাদের এখানে লাইনম্যান প্রয়োজন। আমরা হয়তো যাতায়াত করি হিসাবে আমরা সতর্ক থাকি, ড্রাইভার সতর্ক থাকে না, গাড়ি উঠাইতে এখানে কোনো লাইনম্যান গেটম্যান নেই। অনেক ড্রাইভার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, প্যাসেঞ্জারেরও ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এলাকাবাসী দাবি করতেছি জোর গলায় যেন আমাদের একটা গেটম্যান হই, এখানে গেট দিয়ে যেন আমাদের জন্য একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করেন। এদিকে রেলপথের ফেনীর এই প্রকৌশলী জানালেন, অবৈধ এসব লেভেল ক্রসিং বৈধ করতে এলজিইডি তাদের লিখিতভাবে না জানালে কিছুই করার নেই। আমরা কর্তৃপক্ষকে তো বারবার তাকে দিতেছি যে এগুলো অবৈধগুলা সিদ্ধান্তের জন্য আর কি। এখন সিদ্ধান্তের অপেক্ষা আছে, ওনারা বারবার এগুলো চেক করে এখন কিভাবে বৈধ করা যায় আর কি। অন্যদিকে এ সমস্যা সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশলের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি পত্রের মাধ্যমে পাবলিকের নিরাপত্তার স্বার্থে রেল গেট নির্মাণের জন্য এবং নিরাপত্তা প্রহরী দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতেও আমরা
পত্রের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব। রেল বিভাগের তথ্য মতে বৈধ লেভেল ক্রসিং এর প্রত্যেকটিতে 3 জন করে জনবল থাকার কথা থাকলেও রয়েছে 2 জন করে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ডাকাতের হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয়রা জানান, গত রাত 3টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে 3 জনকে আটক করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরেকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ডাকাতদের হামলায় একই পরিবারের আহত 5 জনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ডাকাইতরা এখানতে বাইরে যখন রাজ্জাক শিকদারের আক্রমণ করতে হ্যাঁ সময় লেট হয়ে গেছে, হ্যাঁ আর ওইদিকে যাইতে পারে না। ওই দিক দিয়ে যখন লোক এসে গেছে, এই ডাকাইতরা এদিকে আটকে গেছে। 4টা ককটেল পড়েছে, বাইরের ভিতরে ঢুকছে, 10-12 জন ডাকাত আসছে, 6 জন ঢুকছে, ঢুকে গিয়ে তাদের মারধর করছে, ফাঁস দিচ্ছে, কোপাইছে। ঘেরাও করে এরা এদেরকে গ্রামবাসী এলোপাতারি মারধর করে। তো এতে ঘটনাস্থলে 2 জন ডাকাত নিহত হয় এবং পরবর্তীতে একজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন মারা যায়। বাংলা সময় আরো থাকছে। মাদারীপুরের কালকিনিতে 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্তের শাস্তির দাবি এলাকাবাসী। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পায়রা বন্দরকে ঘিরে শিল্পাঞ্চল গড়ে উঠবে। এতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে দক্ষিণাঞ্চল বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার চায়না মাঠে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই দক্ষিণাঞ্চলের মানুষ চিরদিন ছিল অবহেলিত। আজকে যখন শেখ হাসিনা একদিকে পদ্মা ব্রিজ করে দিচ্ছেন, আর একদিকে পটুখালীতে পায়রা বন্দর হচ্ছে, এই দেশে যে শিল্পায়ন হবে, এই দেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি হবে, এই পায়রা বন্দরকে কেন্দ্র করে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যদি ক্ষমতায় থাকি, এই দক্ষিণাঞ্চল হবে সিঙ্গাপুরের চেয়ে বেশি একটি অর্থনৈতিক অঞ্চল। মাদারীপুরের কালকিনিতে পিতৃহারা 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনিতে পিতৃহারা 9 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে ইউনুস নামের এক প্রতিবেশী। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি সরিষা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই পাষণ্ড। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মামা আমি দৌড়ে আইতাছি, তাই পিছের তো নেই, থাওয়াতে মুখ ধরছে, মুখ ধরে আর লইয়া মানে একটা খাল ছিল, খালের ওপার গেছে। আমার মেয়ের ডরে কয় নাই, আমি আসি, আমি কস না কা মা আমার কাকায় করছে, আমি তুই যদি ক যাই তাহলে তোর আমি মাইরালাম, কিছু কবি না। এ বিয়ে করছে 2টা, কিন্তু তারপরে এই জঘন্য ঘটনা ঘটেছে। এই ঘটনা আমাদের দেশে যেন আর না ঘটে, সেই জন্য আমরা আর কঠিন বিচার চাই। বিচার যদি না হয় তাহলে আজকে এর সাথে হয়েছে, আরেকদিন আরেকজনের সাথে হবে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। বড় ধরনের জখম থাকার কারণে তাকে আমরা পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে আরো উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। এদিকে ইউনুসকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। যে করছে বর্বরিচিত পাশবিক কাজ করছে, আমরা অবশ্যই তাকে ধৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউনুস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। নাটোরে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বেলা 11টার দিকে বড়াইগ্রাম উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বনপাড়া বাইপাস মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয় হাইওয়ে পুলিশ, কিন্তু মোটরসাইকেলের 2 আরোহী ওই নির্দেশ না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে গোলফা এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী মঞ্জু, আহত হন অপর আরোহী রেজাউল করিম।
পরে এলাকাবাসী আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার পর দুজনকে রাস্তায় ফেলে পালিয়ে যায় পুলিশ। ধাওয়া করতেছিল তো মোড়ে আসে এখানে গাছের সাথে মেরে দিছে, দিয়ে দুজনে গাছের নিচে পড়ছে। আমরা সবাই দৌড়াদৌড়ি করে আসলাম, আসে দুজনে গাছের নিচে পড়ার সাথে সাথে দেখি দুজনেরই কান দিয়ে রক্ত বের হচ্ছে। পুলিশ পিছনেই দাঁড়া আছে, আমরা এই যে লাশ পড়ে আছে, আমরা লাশ তুলেছি আর পুলিশ বলছে ভ্যান নিয়ে আসি, নিয়ে আসার সাথে পুলিশ পাড়া চলে গেছে। পুলিশের কারণে যে অ্যাক্সিডেন্টটা হলো সেই জায়গায় পুলিশ ভ্যান আনার নাম করে পুলিশ পালাই গেল। বিষয়টা আমরা জানি না, আপনাদের মাধ্যমে জানলাম। যদি আমাদের কেউ থাকি থাকে আমরা এটার ব্যাপারে তদন্ত করে দেখতেছি, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারালো ইয়াং টাইগাররা, যা ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। ফতুল্লায় আগে ব্যাট করে 214 রান করে লঙ্কান যুবারা, জবাবে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করতে নেমে 2 ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে, তবে দলীয় 60 রানে এই জুটি ভাঙেন মিরাজ। ব্যক্তিগত 34 রানে পেরেরা ফিরে যাবার পর 7 রানের ব্যবধানে মেন্ডিস ও ফার্নান্দোকেও সাজঘরের পথ দেখান বাংলাদেশের অধিনায়ক। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা বড় জুটি গড়তে না পারলেও 50 তুলে নিয়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। তার দলীয় সর্বোচ্চ 76 রানের ওপর ভর করেই 214 রানের সংগ্রহ পায় লঙ্কান যুবারা। 215 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই জাকির হোসেনের উইকেট হারলেও দ্বিতীয় উইকেটে 58 রান পায় স্বাগতিকরা। এরপর টুর্নামেন্টে বাংলাদেশের 2 সফল ব্যাটসম্যান মিরাজ ও শান্ত তৃতীয় উইকেটে 88 রানের জুটি করেন। আসরে চতুর্থ 50 তুলে নিয়ে মিরাজ 53 রানে ফেরার পরই শান্ত ও রান আউট হন 40 রানে। এরপর সাইফুল মোসাব্বেকরা দ্রুত ফিরে গেলেও জাকির আলীর ব্যাটে জয় নিশ্চিত হয় টাইগার যুবাদের। Well, they're fast game as well. The shake. Inching closer. বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ঝরা রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে 64টি লেভেল ক্রসিং এর 51টি অনুমোদনহীন, নেই গেট ও গেটম্যান, বাড়ছে দুর্ঘটনা। Slog, no one in the deep. That's it. Doesn't matter where it's gone for 4. But Bangladesh have won. এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেরা সাফল্য বাংলাদেশের। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো 3 উইকেটে। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।